নয়া হিন্দুস্তান জিন্দাবাদ। ঔপনিবেশিকতার শিকল থেকে বেরিয়ে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনে এটাই ছিল পণ্ডিত জওহরলাল নেহরুর নির্বাচনী স্লোগান। উপমহাদেশের নিয়ম থেকে বেরিয়ে সবেমাত্র নতুন দেশ হিসাবে আবির্ভাব হয়েছে ভারতের। 1,75,00,000 ভোটার নিয়ে সেই সময় ভারত ছিল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গণতন্ত্র। এর মধ্যে 80% মানুষের ভোটাধিকারের ব্যাপারে কোনো ধারণাই নেই তখন। ফলে নির্বাচন কমিশনের জন্য প্রথম নির্বাচন ছিল বেশ শক্ত। নানান প্রান্তে মুখোমুখি হতে হয়েছিল নানান সমস্যার। তবে স্বাধীনতার পর এই পুরো নির্বাচন শক্ত হাতে সামলেছিলেন একজন বাঙালি, সুকুমার সেন। বজ্রকঠিন হাতে ভারতের প্রথম নির্বাচন পরিচালনা দেখে রীতিমতন তাজ্জব হয়ে গেছিল গোটা দুনিয়াও। ততদিন পর্যন্ত মাত্র দুবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ভারতে, তাও আবার ইংরেজ আমলে। 1937 এবং 1946 সালের নির্বাচনে ভারতীয়দের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে দিয়েছিল ইংরেজরা। মাত্র 14% ভারতীয়ই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এই দুই নির্বাচনে। সেই নির্বাচনের পর সরাসরি স্বাধীন ভারতের লোকসভা নির্বাচন। ফলে বিষয়টা সকলের কাছেই ছিল যতটা কৌতূহলের, সুকুমার সেনের কাছে ছিল ততটাই কঠিন চ্যালেঞ্জের। স্বাধীনতার পরপর দেশে তখন একাধিক সমস্যা। 1,20,000 উদ্বাস্তুদের চাপ, নাগরিকদের সীমাহীন দারিদ্রতা, সাম্প্রদায়িকতার বিষ বাষ্প, জাতপাতের ভেদাভেদ, প্রিন্সলি স্টেটের সমস্যা, কাশ্মীর ইস্যু নিয়ে ভারত রীতিমতন জেরবার। এসবের মধ্যে নির্বাচন আয়োজন করা ছিল বিশাল বড় চ্যালেঞ্জ। তাই ভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন গঠন করার দরকার ছিল। ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে জওহরলাল নেহরুর সেই সময় খুব ভালো সম্পর্ক। এই বন্ধুত্বের কারণেই একদিন নেহরু বিধানচন্দ্র রায়ের কাছে পরামর্শ চাইলেন। তখন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত সুকুমার সেন তাকেই সবথেকে উপযুক্ত বলে মনে করেছিলেন বিধানচন্দ্র। নেহরুকে সে কথা জানালেই রাজি হয়ে যান তিনিও। 1951 সালে গঠিত হয় ভারতের প্রথম নির্বাচন কমিশন। সেই কমিশনের প্রথম নির্বাচন কমিশনার নিযুক্ত হন সুকুমার সেন। নির্বাচন কমিশনের পদে দায়িত্ব গ্রহণ করেই নেহরুকে সুকুমার সেন প্রথমেই জানিয়ে দেন, তাড়াহুড়ো করলে চলবে না। বিশাল এই দেশের 85% মানুষ তখনও নিরক্ষর। 14%-এরও বেশি মানুষ তখনও ব্যালট বাক্স বা পেপার চোখে দেখেননি। যাতে তারাও ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। সারা ভারতে ভোট গ্রহণ কেন্দ্রের বন্দোবস্ত করতে হবে। লোকসভার পাশাপাশি প্রতিটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। মানুষকে নির্বাচনের ব্যাপারে অবগত করতে হবে। আর এই বিষয়টা মোটেই একবারে সহজ ছিল না। 1950 সালের নির্বাচনী নিয়মবিধি অনুযায়ী সেই সময় ছিল ভারতের ভোটার হতে হলে ন্যূনতম 180 দিনের জন্য ভারতের বাসিন্দা হতে হবে এবং তার বয়স হতে হবে 1952 সালের 1 জানুয়ারি অনুযায়ী 21 বছর। ভারতে আসা উদ্বাস্তু এবং মহিলাদের এই নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসাবে গ্রহণ করার প্রস্তাব দিলেন নেহরু। কিন্তু ভোটার তালিকা বানাতে গিয়ে দেখা গেল আরও অনেক সমস্যা রয়েছে। গ্রামের অনেক মহিলাই নিজেদের নাম বলতে চাইছেন না। চিরাচরিতকাল ধরেই তারা অমুকের বউ বা এর মা বা এর বোন বা এর মেয়ে এইভাবেই নিজের নাম অনেকেই জানেন না, অথবা তাদের তেমনভাবে নামকরণও কোনোদিন করাই হয়নি। এইভাবে তো আর নির্বাচন তালিকা করা যায় না। তাই 28 লাখ নাম বাতিল করেই তৈরি করা হলো ভারতের প্রথম ভোটার তালিকা। কিন্তু কিভাবে ভোট দেবেন মানুষ তা শেখাতে প্রত্যেক নির্বাচন কেন্দ্রে পর্দা টাঙিয়ে সিনেমার মতন করে বোঝানো হলো কিভাবে ভোট দিতে হয়। রেডিওতেও চলল তুমুল প্রচার। নির্বাচন কমিশনার সুকুমার সেন নিজে পুরো বিষয়টা তদারকি করলেন দেশের কোণে কোণে গিয়ে। 1952 সালে একসঙ্গে প্রায় 4,500টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। এর মধ্যে 489টি আসন ছিল লোকসভা নির্বাচনের জন্য এবং 4,000টি আসন ছিল একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য। সম্পূর্ণ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সারা দেশে পুলিং বুথ স্থাপন করা হয়। সরকারি এবং বেসরকারি বিভিন্ন স্থানে পরিচালিত হয় এই বিশাল কার্যক্রম। যেখানে এই ধরনের কংক্রিটের তৈরি বাড়ি পাওয়া যায়নি, সেখানে অস্থায়ী কাঠামো তৈরি করে বানানো হয়েছিল পুলিং বুথ। একটা
একটা বিশাল ক্ষেত্র জুড়ে প্রচুর হিসেব নিকেশের পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করে। তবে অনেকেই তখনও পর্যন্ত জানতেন না ব্যালট বক্স কিভাবে ব্যবহার করতে হয়। এই কারণে এক সহজ পদ্ধতি নেয় নির্বাচন কমিশন। একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা হয় প্রতিটি নির্বাচন বুথে। মানুষজনের যাতে বুঝতে সুবিধা হয়, প্রতিটি রাজনৈতিক দলের জন্য ছিল আলাদা আলাদা রঙের বাক্স। এই পুরো ব্যালট বক্স তৈরি হয়েছিল ৮,২০০ টন ইস্পাত দিয়ে। বিষয়টি নিয়ে বিরোধীরা সরব হলেও সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কিছু করার ছিল না নির্বাচন কমিশনের, তাই কিছুটা বিতর্ক থেকেই গিয়েছিল। ১৯৫২ সালের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী। তৎকালীন ভারতে আর কোনো রাজনৈতিক দলের প্রভাব ছিল না বললেই চলে। তবে একাধিক আদর্শের বিকাশ ঘটতে শুরু করেছিল সেই নির্বাচনের সময় থেকেই। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, অখিল ভারতীয় হিন্দু মহাসভা সহ আরও অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন সেই নির্বাচনে। সর্বভারতীয় দল হিসেবে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল ১৪টি রাজনৈতিক দল। আর বিধানসভা নির্বাচন মেলালে সব মিলিয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা ছিল ৫৩। প্রথম সাধারণ নির্বাচনে মোট ৫৩টি দলের ৫৩৩ জন প্রার্থী ৪৮৯টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। লোকসভার সাথে ৪,০০০ বিধানসভা আসনেও নির্বাচন হয়। সব মিলিয়ে ২০ লক্ষ ব্যালট বক্স তৈরি হয়। ভোটার তালিকা তৈরি আর টাইপ করার জন্য ১৬,৫০০ জন ক্লার্ক নিয়োগ করা হয়েছিল। ৫৬,০০০ প্রিসাইডিং অফিসার, ২,৮০,০০০ সহায়ক, প্রায় ২.৫ লক্ষ পুলিশ এই নির্বাচনে অংশ নিয়েছিল। প্রথম সাধারণ নির্বাচনটি ৬৮ ধাপে অনুষ্ঠিত হয়। মোট ১,৯৬,০৮৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২৭,৫২৭টি বুথ মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। ১৯৫১ সালের ১ জুলাই রাজনৈতিক দলগুলোকে নিয়ে দেশের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন একটি সভা ডাকেন। নির্বাচনী প্রতীক ছিল এই সভার আলোচনার মুখ্য বিষয়। সদ্য স্বাধীন হওয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সুকুমার সেনের কাছে ছিল যথেষ্ট কঠিন একটি কাজ। কারণ ১৯৫১ সালে ভারতের ১৭.৬ কোটি ভোটারের মধ্যে প্রায় ৮৫% মানুষ ছিলেন নিরক্ষর। এই নিরক্ষর মানুষদের ভোট প্রদানের সুবিধার্থে প্রার্থীর নামের পাশে প্রতীক চিহ্ন ব্যবহারের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ভাবতে শুরু করে, যাতে তাদের পরিচিত প্রতীক দেখে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চান সে বিষয়ে জ্ঞাত থাকে। তাই প্রতিটি দলকে বলা হয়েছিল তাদের নিজেদের পছন্দ মতো প্রতীক নিয়ে সভায় আসতে। প্রস্তাবিত প্রতীক প্রথমে জমা নেওয়া হবে এবং তারপর স্থির করা যাবে কাকে কোন প্রতীক দেওয়া যায়। কিন্তু সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দলগুলোর প্রবল বাদানুবাদে জড়িয়ে পড়ে। কারণ প্রায় সিংহভাগ দলেরই পছন্দের প্রতীক ছিল লাঙল। যেহেতু সকল দলের একই প্রতীক হতে পারে না, তাই সুকুমার সেন ঠিক করলেন কাউকেই লাঙল চিহ্ন দেওয়া হবে না। এই সমস্যা সমাধানে প্রত্যেক দলকে তাদের দ্বিতীয় পছন্দের প্রতীক জমা দিতে বলা হলো। আর সেই মতো অবশেষে কংগ্রেস পেল ২টি বলদ, সোশ্যালিস্ট পার্টি পেল গাছ, হিন্দু মহাসভাকে দেওয়া হলো ঘোড়ায় চড়া এক সওয়ারি, বি.আর. আম্বেদকরের শিডিউল কাস্ট ফেডারেশন পার্টি প্রতীক পেল হাতি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নিয়েছিল কাস্তে ধানের শীষ, ভারতীয় জনসংঘ পরবর্তী সময় পায় প্রদীপ, ফরওয়ার্ড ব্লক মার্কসিস্ট পায় সিংহ, রাম রাজ্য পরিষদ পার্টির প্রতীক ছিল উদীয়মান সূর্য, রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি প্রতীক পেল মশাল, বলসেভিস্ট পার্টি পেল তারা। ভারতের প্রথম সাধারণ নির্বাচনে নির্বাচনী প্রতীকগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রতীক ছিল একটি হাত। সাম্প্রতিক সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেস নির্বাচনী প্রতীক হাত চিহ্নটি প্রথম লোকসভা নির্বাচনে ব্যবহার করেছিল ফরওয়ার্ড ব্লকের ভেঙে যাওয়া পৃথক গোষ্ঠীর একটি পার্টি। প্রথম নির্বাচনে এই পার্টি উল্লেখযোগ্য ফলাফল করতে না পারায় নির্বাচনের পর সেই দল প্রজা সোশ্যালিস্ট পার্টির সাথে মিশে যায় এবং হাত চিহ্নটি ক্রমে লুপ্ত হয়ে যায়। অনেক পরে ইন্দিরা গান্ধীর হাত ধরে এই হাত চিহ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচনী প্রতীক হিসাবে গণ্য হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পূর্ণ নির্বাচনী প্রচার ছিল প্রধানমন্ত্রী পদপ্রার্থী জওহরলাল নেহরুকে ঘিরেই। ১৯৪৯ সালে সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুর পর কংগ্রেসের সর্বময় কর্তা হয়ে উঠেছিলেন নেহেরু।
সারা ভারতে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য ২৫,০০০ মাইল সফর করেছিলেন তিনি। এর মধ্যে ১৮,০০০ মাইল হেলিকপ্টারে, ৫,২০০ মাইল গাড়িতে, ১,৬০০ মাইল ট্রেনে এবং ৯০ মাইল সমুদ্রযাত্রাও করেছিলেন নেহেরু। আর নেহেরুর এই প্রচারের মূল মন্ত্র ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, অস্পৃশ্যতা, জমিদারিত্ব এবং জাতিভেদ দূর করার লক্ষ্যে নিয়ে নির্বাচনে নেমেছিলেন পণ্ডিত নেহেরু। কংগ্রেস ছাড়াও ১৯৫২ নির্বাচনের সময় অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে অন্যতম ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ইংরেজ আমলে ভারতীয় বামপন্থা চর্চার পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে গোপনে কাজ চালিয়ে গিয়েছিলেন ভারতের বামপন্থীরা। ভারত ছাড়ো আন্দোলনে বামপন্থীরা অংশগ্রহণ না করার বিষয়টা ভারতের জনসমাজে তাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করেছিল। তাই নিজেদের ভাবমূর্তি আবার তুলে ধরতে আন্দোলনের পন্থা বদল করেছিলেন বামপন্থীরা। সশস্ত্র আন্দোলনের পরিবর্তে সংসদীয় সাম্যবাদকে নিয়ে সামনে আসে ভারতের বাম দলগুলি। নির্বাচনে অংশগ্রহণ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ১৯৫১ সালে নতুন সাধারণ সম্পাদক অজয় ঘোষের নেতৃত্বে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেন সিপিআই। সিপিআই এবং কংগ্রেস ছাড়াও এই নির্বাচনের তৃতীয় সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী দল ছিল ভারতীয় জনসংঘ। ভারতের হিন্দুদের একজোট করে একটা বড় ভোটিং ব্লক তৈরির লক্ষ্য নিয়ে ভারতীয় জনসংঘ ওরফে বিজেএস তৈরি করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। হিন্দু মহাসভা থেকে বেরিয়ে যাওয়ার পর আরএসএস এর সঙ্গে যোগ দিয়ে বিজেএস স্থাপনে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ১৯৫১ সালের ২১শে সেপ্টেম্বর নতুন দিল্লিতে এই দল স্থাপন মহা সমারোহে অনুষ্ঠিত হয়। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অখণ্ড ভারতের ধারণাকে সামনে রেখে নিজের রাজনৈতিক দলের ঘোষণা করেন। আর পাকিস্তান, কংগ্রেস, জওহরলাল নেহেরু কিংবা ভারতকে নিজের মাটি বলে মেনে নিতে না পারা মুসলিম সম্প্রদায় সবার বিরুদ্ধেই ছিল শ্যামাপ্রসাদের লড়াই। নির্বাচনে অংশ নিয়েছিল কিষাণ মজদুর প্রজা পার্টি অর্থাৎ কেএমপিপি, সোশ্যালিস্ট পার্টি, অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন এবং আরও অনেক রাজনৈতিক দল। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে অন্যতম মুখ জয়প্রকাশ নারায়ণ এবং রাম মনোহর লোহিয়ার সোশ্যালিস্ট পার্টি সেই সময় নতুন এক রাজনৈতিক ঝড় নিয়ে এসেছিল। গান্ধীবাদী কংগ্রেসের ধারণাকে সামনে রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল কিষাণ মজদুর প্রজা পার্টি এবং সোশ্যালিস্ট পার্টি। অন্যদিকে নিম্নবর্গের মানুষদের দুর্দশা ঘোচাতে, তাদের কথা সংসদে তুলে ধরতে নির্বাচনী ময়দান নেমেছিলেন অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন, যার নেতৃত্বে ছিল বি.আর. আম্বেদকর। প্রাথমিকভাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নির্বাচনী প্রচার শোনা যেত মস্কো রেডিওতেও। রাশিয়ার ধারণা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার দ্বারা বিশেষভাবে প্রভাবিত। সেই কারণেই তাসখান্ডের রেডিও স্টেশন থেকে মস্কো রেডিও তৎকালীন ভারতের কমিউনিস্ট পার্টিকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে প্রচার করতে শুরু করে। সেই সময় এই নিয়ে বিতর্ক শুরু হলেও জওহরলাল নেহেরু বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চাননি। আবহাওয়া ছিল সেই সময় বড় সমস্যার বিষয়। ১৯৫১ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৫২ সালের মার্চ মাসের মধ্যে সারা ভারতে ৬৮ দফায় ভোট নেওয়া হয়েছিল। শুধুমাত্র হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর অংশগ্রহণ করেননি। ১৯৬৭ সালের আগে কাশ্মীর লোকসভা আসনের জন্য কোনো নির্বাচন করা যায়নি। অন্যদিকে যাতায়াতের দুর্গমতা এবং প্রবল ঠান্ডার কারণে সমস্ত রাজ্য থেকে প্রায় ৫ মাস আগে অক্টোবর মাসে হিমাচল প্রদেশের প্রথম দফায় ভোট গ্রহণ করা হয়েছিল। সেই সময় স্বাধীন ভারতের প্রথম ভোট দিয়েছিলেন শ্যামশরণ নেগি। কেরলে ৮০.৫% মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এবং সবথেকে কম ভোট গ্রহণ হয়েছিল মধ্যপ্রদেশে, মাত্র ১৮%। সারা দেশের নিরিখে ৬০% মানুষ প্রথম নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। উড়িষ্যার জঙ্গল ঘেরা কিছু জায়গাতেও ভালো ভোট পড়েছিল। তপশিলি জাতি, উপজাতি অধ্যুষিত এলাকাতেও মানুষ ভোট দিতে গিয়েছিলেন। সেই সব জায়গায় প্রায় ৭০% মানুষ ভোট দিয়েছিলেন। তবে কিছু বুথ এমনও ছিল যেখানে শুধু চিতা আর হাতি ছাড়া কিছুই দেখতে পাওয়া যায়নি। কোনো মানুষই ভোট দিতে আসেননি সেই সব বুথে। নির্বাচনে একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও প্রথম সাধারণ নির্বাচনে কংগ্রেস যে জয়লাভ করবে তা মোটামুটি স্পষ্টই ছিল।
নির্বাচনের ফল প্রকাশ করার পর দেখা যায় দারুণ ব্যবধানে বিরোধীদের পেছনে ফেলে দিয়েছেন জওহরলাল নেহেরু। 2রা এপ্রিল 1952 এই তারিখেই ফলাফল ঘোষণা করা হয় ভোটের। 489টি লোকসভা আসনের মধ্যে 364টিতে জয়লাভ করেছিল কংগ্রেস। অন্যদিকে 2247টি বিধানসভা আসনেও জয়লাভ করে ভারতীয় জাতীয় কংগ্রেস। তবে আশ্চর্যের বিষয় ছিল 50%-রও বেশি ভারতীয় কিন্তু অকংগ্রেসী দলগুলোকেই ভোট দিয়েছিলেন। 45% ভোট পেয়ে 74.4% আসনে জয়লাভ করেছিল কংগ্রেস। দ্বিতীয় স্থানে থেকে প্রথম নির্বাচন শেষ করে সিপিআই। 39টি আসনের লড়াই করে 16টি আসনে জয়লাভ করে বামপন্থীরা। তারা পান 3.29% ভোট। এরপরেই ছিল সোশ্যালিস্ট পার্টি। 254টি আসনে লড়াই করে 12টি আসনে জয় পায় সোশ্যালিস্ট পার্টি। জে.বি. কৃপালানির কেএমপিপি জয়লাভ করে মাত্র 9টি আসনে। বিজেএস লড়াই করেছিল 49টি আসনে এবং জিতেছিল মাত্র 3টি আসন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে দক্ষিণ পূর্ব কলকাতা আসন থেকে লড়াই করে জয়লাভ করেছিলেন। ডক্টর ভীমরাও আম্বেদকরের এসসিএফ তেমন সাফল্য মুখ দেখেননি 1952 সালের নির্বাচনে। 35টি আসনে লড়াই করে মাত্র 2টি আসনে জয়লাভ করেছিল এসসিএফ। আশ্চর্যজনকভাবে বি আর আম্বেদকর নিজেও কিন্তু এই নির্বাচনে পরাজিত হয়েছিলেন কংগ্রেস প্রার্থী নারায়ণ সাদোবা কাজরোলকারের কাছে, যদিও পরে তিনি রাজ্যসভার সদস্য হয়েছিলেন। বিখ্যাত পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা তৎকালীন কলকাতার উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র, যা বর্তমানে কলকাতার উত্তর কেন্দ্র, দাঁড়িয়ে বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে সাংসদ হয়েছিলেন। তার প্রতীক ছিল বেলচা কোদাল। তিনিই ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম বিজ্ঞানী যিনি রাজনীতিতে যোগদান করেন। এই দুরন্ত জয়ের ফলে পণ্ডিত জওহরলাল নেহেরু নিজের দ্বিতীয় মন্ত্রিসভা স্থাপনে সম্পূর্ণভাবে সফল হন। দ্বিতীয় মন্ত্রিসভা তৈরি হয়েছিল শুধুমাত্র কংগ্রেস নেতাদের নিয়ে। প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি প্রতিরক্ষা দপ্তর এবং বিদেশ দপ্তর নিজের হাতে রেখে বাকি দপ্তরগুলো অন্য কংগ্রেস নেতাদের হাতে তুলে দেন নেহেরু। সেই মন্ত্রিসভার অন্যতম মুখ ছিলেন কৈলাসনাথ কাটজু, রফি আহমেদ কিদওয়াই, সি.ডি. দেশমুখ, এন. গোপালাস্বামী আয়াঙ্গার, অমৃত কৌর এবং সত্যনারায়ণ সিনহা। স্বাধীনতার পরে প্রথম সাধারণ নির্বাচনে বেশ কিছু ত্রুটি ছিল। ব্যালট বাক্স নিয়ে সমস্যা থেকে শুরু করে ভোটাধিকার প্রয়োগে কিছু কিছু রাজ্যের মানুষের অনীহা, সব নিয়েই মিশ্র প্রতিক্রিয়া ছিল ভারতীয় জনমানসে। তবে সুকুমার সেনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তেমনভাবে ওঠেনি, বরং সেই সময় যারা ব্যালটের মাধ্যমে ভোট করার কথা শুনে ব্যঙ্গ বিদ্রূপ করেছিলেন তারাও পরবর্তীকালে স্বীকার করেছিলেন সেই সময় ভারতীয় গণতন্ত্রে ব্যালটই ছিল নির্বাচন সংগঠিত করার একমাত্র উপায়। ফলে সব মিলিয়ে বড় পরীক্ষা ভালোভাবেই পাশ করে গিয়েছিল ভারতীয় নির্বাচন কমিশন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের স্ত্রী ইলিনর এই সময় ভারত সফরে এসে আকাশবাণীর এক অনুষ্ঠানে মন্তব্য করেন, ভারত এক নিদারুণ পরীক্ষা দিয়েছে এবং সেই পরীক্ষায় সম্পূর্ণ সফল। আর এর পিছনে মূল কারিগর সুকুমার সেন। ভারতের প্রথম নির্বাচন, যা 10.45 কোটি মূল্যের ট্যাগ নিয়ে এসেছিল, প্রথম নির্বাচন কমিশনার সেন এটিকে মানব ইতিহাসে গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা বলে অভিহিত করে সাফল্যের সাথে শেষ হয়েছিল। ইতিহাসবিদ রামচন্দ্র গুহের ইন্ডিয়া আফটার গান্ধী বই অনুসারে নেহেরু বলেছিলেন, তথাকথিত নিরক্ষর ভোটারের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। ভারতে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার নিয়ে আমার যত সন্দেহ ছিল তা সম্পূর্ণভাবে দূর হয়েছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল রাত 8টায় আরও একটি নতুন অজানা সত্যি গল্প নিয়ে।